বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। সাথে আছে সৌমিত্র সুফল। দেশে গেল 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 42 জন। পরিসংখ্যানে দেখা যায় প্রতি 100 করোনা রোগীর মধ্যে মারা যাচ্ছেন 1.34%। নতুন করে কোভিড-19 শনাক্ত হয়েছে 2485 জনের। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, করোনা শনাক্তে র্যাপিড টেস্টের পথে যাবে না সরকার। সীমিত আকারে করা হবে অ্যান্টিজেন টেস্ট। করোনায় দেশে মৃত্যুর সংখ্যা 4,000 ছুঁই 3,983 জন। একই সাথে 3 লাখের ঘর ছুঁই করছে মোট শনাক্ত করোনা রোগী। সোমবার তা দাঁড়িয়েছে 2,97,083 জনে। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা, শনাক্ত এবং মৃত্যু সবই বেড়েছে। এ সময় 91টি ল্যাবে করোনা পরীক্ষা হয় 13,382 জনের। এতে কোভিড-19-এর উপস্থিতি মেলে 2,485 জনের শরীরে। গেল 7 দিনের মধ্যে শুধুমাত্র রোববারই 2,000-এর কম ছিল করোনা রোগী শনাক্তের সংখ্যা। সবশেষ প্রাণ হারানো 42 জনের মধ্যে 31 জন পুরুষ, বাকি 11 জন নারী। মৃতদের 31 জনেরই বয়স 50 এর বেশি। এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে প্রায় 2,000 জনের বয়স 60-এর বেশি। পরিসংখ্যানে দেখা যায় মৃত্যুবরণকারীদের প্রায় 80 ভাগই পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন 3,784 জন। মোট সুস্থ 1,82,875 জন। করোনা পরিস্থিতি ও নমুনা পরীক্ষা নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তুলে ধরেন র্যাপিড টেস্টের বিষয়ে সরকারের অবস্থান। র্যাপিড টেস্ট আমরা এই মুহূর্তে করছি না, এবং এটার সিদ্ধান্ত এখনো নেগেটিভ। আর আমরা অ্যান্টিজেন টেস্ট যেটা আছে সেটা আমরা এখন অ্যালাউ করব। মন্ত্রী দাবি করেন, করোনা ভ্যাকসিন বাজারে আসলে অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ। যে ভ্যাকসিন দ্রুত মিলবে ও সাশ্রয়ী হবে সেটাই আগে পাওয়ার চেষ্টা করা হবে। মন্ত্রী দাবি করেন, দেশে করোনায় মৃত্যুর হার কমেছে। কোভিড হাসপাতাল খালি থাকায় কিছু হাসপাতাল নন কোভিড করা হচ্ছে। যে ভ্যাকসিনটা কার্যকারী হবে এবং যে ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে এবং যে ভ্যাকসিনটা আমরা তাড়াতাড়ি পাবো, সাশ্রয় দামে পাবো, আমরা আশা করি সেটি গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রী। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 5.5 মাস আগে। ধীরে ধীরে বেড়েছে নমুনা পরীক্ষা ও শনাক্তের হার। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার মধ্যে প্রায় 20 ভাগের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। কওমি মাদ্রাসার মাস্টার্স পর্যায়ের দাওরায়ে হাদিস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। তবে পিইসি, জেএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সহ 3টি আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। করোনায় প্রায় 5 মাস বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে কিছু ক্লাস পরীক্ষা হলেও স্থগিত পাবলিক পরীক্ষা। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষাও বন্ধ পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এ অবস্থায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাবির পরিপ্রেক্ষিতে কওমি মাদ্রাসার মাস্টার্স পর্যায়ের দাওরা বা তাকমিল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। কওমি মাদ্রাসারা তারা আপিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, তো সেটা গভর্নমেন্ট এগ্রি করেছে। দাওরায় মানে গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার্স লেভেলের যে জেনারেল কওমি মাদ্রাসা খুলবে না, কন্ডিশন দিয়ে দিচ্ছে যে অবশ্যই এইভাবে স্বাস্থ্যবিধি বা এইগুলো। তবে এইচএসসি, পিইসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তাব নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান সচিব। স্কুল কলেজ এখন খোলার মতন অবস্থায় আসতে বলে আমাদের কাছে মনে হচ্ছে না, তো পরীক্ষার বিষয়টা ওরা স্ট্রংলি চিন্তা ভাবনা করতেছেন যে কীভাবে কী করা যায়। মন্ত্রিসভায় ফাইন্যান্স কর্পোরেশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে অপরাধের জন্য সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা এবং মূলধন বৃদ্ধি করা হয়েছে। ব্যাংকার বহি সাক্ষ্য আইনেরও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগে তো ব্যাংকের কোনো তথ্য প্রকাশই করা হতো না, এখন এগুলো কিছু ওপেন আপ করা হয়েছে যেগুলো একেবারে প্রিভিলেজ বা পার্সোনাল টাইপের বা সিক্রেট টাইপের, এগুলো বাদ দিয়ে অনেক তথ্যই এখন
বাইরে প্রকাশ করা যায় এবং কারা কারা প্রকাশ করতে পারবে সেটাও ডিফাইন করতে হবে। মন্ত্রিসভায় জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতির খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে জোর দেয়া হয়েছে জলবায়ু সহিষ্ণু খাদ্য উৎপাদনের ওপর। মানুষের পুষ্টি উন্নয়নের জন্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী। ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ এখন কোন পর্যায়ে এবং শারীরিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের কোনো উদ্যোগ কি আছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম সংক্রমণ ধরা পড়ে 20 এপ্রিল। তারপর থেকে সংক্রমণ আস্তে আস্তে বাড়তে থাকে, বিশেষত যারা বিদেশ ফেরত ইটালি এবং চীন থেকে যারা আসছে তাদের মাধ্যমে এই সংক্রমণটা প্রথম সংক্রমিত হয় চাঁপাইনবাবগঞ্জ। এখন যে পরিস্থিতি সেটা আমি বলবো যে একটু ডেক্লাইন পর্যায়ে। জুলাই মাস পর্যন্ত আমরা দেখছি যে শতকরা 25% পর্যন্ত পজিটিভ আসছে, আর এই মুহূর্তে মোটামুটিভাবে 10 to 15% যেগুলো স্যাম্পল পাঠাচ্ছি তার 10 to 15% পর্যন্ত পজিটিভ আসতেছে। তার অর্থ হচ্ছে এই যে আমাদের যে পজিটিভিটি স্লাইটলি ডিক্রিজ করছে এই মোটামুটি। আর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করতেছি। স্বাস্থ্যবিধিটা কিছুই না, আমরা মাস্কের কথা বলতেছি এবং নিরাপদ দূরত্বের কথা বলতেছি। এই ক্ষেত্রে আমরা হাটে বাজারে এই ব্যাপারে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করতেছি এবং আমরা বিনামূল্যে মাস্কও বিতরণ করছি। এবং স্বাস্থ্যবিধি মানলে যে করোনার থেকে আমরা দূরে থাকতে পারবো এটা আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি। এবং আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, এখানে আম বেচাকেনা একটা সময় গেল, সেই সময় সারা বাংলাদেশ থেকে লোকজন আম কিনতে আসছে। তাদেরকেও আমরা আমাদের সচেতনতার আওতায় আনছিলাম। এবং মাঝে ঈদ গেল, কুরবানি ঈদ, এখানেও আমরা চেষ্টা করছি যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, যার ফলে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণটা তুলনামূলকভাবে আমি কম মনে করি। আচ্ছা, বর্তমানে নমুনা সংগ্রহ কার্যক্রম কিভাবে চলছে এবং এখন মানুষের মধ্যে পরীক্ষা করানোর উপসর্গ থাকলে বা আক্রান্তকার সংস্পর্শে এলে পরীক্ষা করানোর আগ্রহ বা যদি বলি যে তাগিদ কতখানি আপনারা দেখতে পান, এবং হাসপাতালগুলোর সক্ষমতা কি বেড়েছে করোনা চিকিৎসায় শুরুর দিকের যে এখনকার সময়, অর্থাৎ প্রায় 6 মাস পেরিয়ে গেছে বলতে হবে বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হওয়ার? প্রথম যেটা আপনাকে বলবো যে করোনার প্রতি মানুষের জনসচেতনতা বাড়ছে চাঁপাইনবাবগঞ্জে। প্রথম দিকে জনগণকে ওইভাবে করোনা টেস্ট করাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি নাই। পরে জনগণ বুঝছে যে করোনা টেস্টের কোনো বিকল্প নাই। আপনারা জানেন যে রাজশাহী ডিভিশনের প্রথম যে পিসিআর ল্যাব এটা শুরু হয় 4 এপ্রিল। তার আগে কিন্তু আমরা কোনো রকম স্যাম্পল পাঠাইতে পারি নাই। এবং অবশ্যই আমরা সব জায়গায় থেকেই পাঠাইছি। আমার চাঁপাইনবাবগঞ্জ সদরে 2টা টিম কাজ করতেছে এবং প্রত্যেকটা উপজেলা একটা করে টিম কাজ করতেছে। মাঝে সরকার থেকে যে টেস্ট করার জন্য যে টাকা নির্ধারণ করে দেওয়া হইলো, যে ফিটা নির্ধারণ করে দেওয়া হইলো, তারপর আমাদের ধারণা ছিল হয়তো বা কমে যাবে। না, জনগণের সচেতনতা বাড়ার পর যেটা হয়েছে যে জনগণ যখন দেখতেছে যে তার মধ্যে সেই উপসর্গ আছে, সেক্ষেত্রে তারা টেস্ট কোথায় করা যাবে সে ব্যাপারে তারা উদ্যোগী হয়েছে এবং তারা আসে টাকা দিয়েই টেস্ট করতেছে। এবং বর্তমানে কিন্তু সরকার টেস্টের ফি যেটা সেটা কিন্তু কমায় দিছে, 200 টাকার জায়গায় 100 টাকা এবং 500 টাকার জায়গায় 300 টাকা। এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় টেস্ট হচ্ছে। এবং যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হাইলি সাসপিশিয়াস যাদের উপসর্গ আছে তারা টেস্ট করতে বিন্দুমাত্র দ্বিধা করতেছে না। আর হসপিটালের সক্ষমতার ব্যাপারে যেটা আমি বলি যে প্রথম আমাদের কিছুই ছিল না। আমাদের কোভিড হসপিটাল বলে কোনো কোভিড হসপিটালই ছিল না। আমরা পরবর্তীতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে এখানে 20 বেডের একটা ইন্ডিপেন্ডেন্ট ডেডিকেটেড কোভিড হসপিটাল আমরা চালু করতে সক্ষম হয়েছি। এবং এইখানে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই
হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে যে চিকিৎসাটা সেটা আমরা এনশিওর করতে পারছি। তবে এখানে একটু সীমাবদ্ধতা আছে যে আমরা সর্বোচ্চ 20 জন রোগীকে আমরা চিকিৎসা দেওয়ার ক্ষমতা রাখি, এবং এই ক্ষেত্রে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আসলে আমরা পারি না। এবং আমি বলি আজকে পর্যন্ত আমার হসপিটালে 15 জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছে এবং তাদের চিকিৎসা চলতেছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। কোভিড-19 চিকিৎসায় রক্তের প্লাজমা ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানান এই পদ্ধতিতে কমানো যাবে 35% পর্যন্ত মৃত্যুহার। ভ্যাকসিন উদ্ভাবন ও বাজারজাতে বিলম্ব থেকেই এলো এই সিদ্ধান্ত। এদিকে সমালোচনা সত্ত্বেও সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে অনড় ব্রিটেন। মৃত্যু আর সংক্রমণ শনাক্তের ঊর্ধ্বগতি অনুসারে বর্তমানে করোনা ভাইরাসের হটস্পট ভারত। ঘনবসতিপূর্ণ দেশটিতে জনতার অসতর্কতা, করোনা শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি মানার অভাবকে এর জন্য দায়ী করছেন চিকিৎসক মহল। এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে আশার বাণী শোনালেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। দেশের 3টি ভ্যাকসিনের মধ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের 3য় পর্যায়ে রয়েছে। আশা করছি চলতি বছরের শেষ নাগাদ উৎপাদন শুরু করতে পারবো। 8 মাসের দীর্ঘ লড়াইয়ে দেশের সুস্থতার হার 75%। বর্তমানে দেশের 1,500 ল্যাবরেটরিতে হচ্ছে নমুনা পরীক্ষা। ভ্যাকসিনের ট্রায়ালে অযথায় কালক্ষেপণ করছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এই অভিযোগের একদিনের মাথায় কোভিড-19 চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের ভাইরাস থেকে হাজারো মার্কিনীর প্রাণ বাঁচাতে ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি ভীষণ আনন্দিত। এফডিএ পরীক্ষিত প্লাজমা থেরাপি কোভিড-19 চিকিৎসায় এনে দিয়েছে যুগান্তকারী সাফল্য। করোনাজয়ীদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা থেকে বাঁচানো সম্ভব অন্যদের জীবন। প্রায় 35% মৃত্যুহার কমানো যাবে এই পদ্ধতিতে। অভিভাবক মহলের অসন্তোষের মধ্যেই সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে অনড় ব্রিটিশ সরকার। প্রশাসনের দাবি, গৃহবন্দী শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, যা কোভিড-19 থেকেও ভয়াবহ। প্রথমত, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে না যেতে পেরে শিশুরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। তার উপর গৃহবন্দী জীবন তাদের দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলছে, যা হয়তো খালি চোখে উপলব্ধি করা যাচ্ছে না। কিন্তু সমস্যাটি কোভিড-19 থেকেও ভয়াবহ। এদিকে মে মাসের পর আবারও গেল 24 ঘন্টায় 3,500-এর বেশি রোগী শনাক্ত হলো ফ্রান্সে। ইউরোপে মহামারীর দ্বিতীয় দফা ধাক্কা সামলাতে তাই শুরু হয়েছে তোড়জোড়। লকডাউন না দিলেও আরোপিত হচ্ছে বাড়তি কড়াকড়ি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছে, একটু পরে ফিরছে অন্যান্য খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। করোনা ভাইরাসে মৃত্যু আর সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষে ভারত। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 846 জন। 62,000-এর মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-19-এর উপস্থিতি। দৈনিক হিসাবে বিশ্বজুড়ে আরও 4,000 মানুষ মৃত্যুবরণ করলেন করোনা ভাইরাসে। মোট প্রাণহানি ছাড়ালো 8,12,000। সংক্রমিত 2,36,00,000-এর মতো। 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল মেক্সিকো। মারা গেছেন 644 জন। প্রায় এক মাস পর সর্বনিম্ন 403 জনের মৃত্যু রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। তবে দেশটিতে মোট প্রাণহানি 1,80,000 ছাড়ালো। তবে মহামারীর প্রকোপ শুরুর 3 মাস পর 24 ঘন্টায় সর্বনিম্ন 495 জনের মৃত্যু রেকর্ড করল ব্রাজিল। দেশটিতে করোনায় মোট প্রাণহানি 1,00,000-এর মতো। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, করোনা আপডেটে স্বাগত আপনাকে। ব্রিটেনে গেল কিছুদিন হাজারের বেশি শনাক্ত হচ্ছে করোনা রোগী, এবং আজকের সবশেষ পরিস্থিতি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। গত 4-5 দিন যাবৎ যে করোনার যে সংক্রমণ, এটা হাজারের উপরে, এবং এ নিয়ে আসলে অনেকেই শঙ্কিত, কারণ কিছুদিন আগেও 700-800-র ভিতরে ছিল, 600-700-র ভিতরে ছিল সংক্রমণ। তো এ নিয়ে বিশেষ যে সেল তারা করেছেন যুক্তরাজ্যের চিফ মেডিকেল অফিসার, উনি বলেছেন যে ডিসেম্বরের আগে হয়তো ভ্যাকসিন আবিষ্কার হবে না, এবং এটা হয়তো আগামী 2021 সালের ডিসেম্বরের আগে হয়তো এটা ভ্যাকসিন আবিষ্কার হতে পারে। এ নিয়ে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন, এবং অন্যান্য যে সকল
রেস্ট্রিকশন সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তা মেনে চলার আহ্বান জানিয়েছেন। এদিকে স্কুল চালু রাখার ব্যাপারে, খোলার আগামী সেপ্টেম্বর থেকে স্কুল খোলার ব্যাপারে বদ্ধপরিকর ব্রিটিশ সরকার। বিশেষ করে ওনারা জানিয়েছেন যে স্কুলে যদি বাচ্চারা যায় তাহলে স্কুলে না গেলে যে মানসিক যে অসুবিধা হবে এর থেকে স্কুলে গেলে অনেক ভালো হবে। অনেকে বলেছেন যে করোনা ভাইরাসের চেয়েও বেশি ক্ষতিকর হবে স্কুলে না গেলে। তো এ নিয়ে তাদের চিফ মেডিকেল অফিসারও এটা বলেছেন এবং আগামী গত মার্চ থেকে স্কুল বন্ধ ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে যে মানসিকভাবে যে পিছিয়ে পড়েছে শিক্ষা দীক্ষায়, তো এটা কথা চিন্তা করেই সরকার চিন্তা করছে যে আগামী সেপ্টেম্বর থেকে স্কুল খোলা রাখবে। এদিকে আগামী শুক্রবারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একটা ঘোষণা দিতে পারেন, যেভাবে এখন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে যে পার্টি হচ্ছে, মানুষ কোয়ারেন্টাইন যে মানছে না, সামাজিক দূরত্ব বজায় না রাখে পার্টি 30 জনের উপরে যেখানে পার্টি দিতে নিষেধ, তখন শত মানুষ পার্টি দিচ্ছে। তো হয়তো এটা ঘোষণা আসতে পারে, হয়তো 10,000 পাউন্ড জরিমানা হতে পারে এটা। এদিকে গ্রিস এর যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে গ্রিসে। আপনারা জানেন যে গ্রিস অত্যন্ত জনপ্রিয় একটা টুরিস্ট ডেস্টিনেশন ব্রিটিশদের জন্য। তো এর জন্য গ্রিসেও হয়তো করোনা ভাইরাসের যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, গ্রিসও তো কোয়ারেন্টাইনে চলে আসতে পারে। যে গ্রিস থেকে যারা আসবেন এরা হয়তো 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে যদি খুব শীঘ্রই গ্রিসের যে সংক্রমণ না কমে। তো এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেন খুব খেয়াল করে, যদি গ্রিসের সংখ্যা বৃদ্ধি পায় তারা যেন ফেরত চলে আসেন লন্ডনে। সাদেক, এই যে নতুন করে সরকার ভাবছে স্কুল খুলে দিবে এবং নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার সংখ্যা তাদেরকে খুব একটা ভাবাচ্ছে না, আবার হাতে কোনো ভ্যাকসিনও নেই, ফলে এই জায়গাটিতে অর্থাৎ করোনা কোভিড-19 প্রতিরোধের ক্ষেত্রে তাহলে ব্রিটিশ সরকারের হাতে প্রতিরোধের অস্ত্র কি থাকলো, সক্ষমতা কি থাকলো, কোন জিনিসটার উপর তাহলে তারা ভর করে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আবার কিছু কড়াকড়িও আরোপ করছে, সেটিও মানতে হচ্ছে। আসলে ব্রিটিশ সরকার, আপনারা জানেন যে এই শীতে তারা বলেছিল যে শীতের সময় বেশি সংক্রমণ হবে এবং যদি এই শীতে সবাই ঠিক মতো চলাফেরা না করেন, সামাজিক দূরত্ব বজায় না, তাহলে শীতে এও বলা হচ্ছে যে 120,000-এর উপরে মানুষ মারা যেতে পারে এই শীতে। তো এ নিয়ে আসলে ভিন্ন মত আছে। তারপরেও সবাই বলছে যে শীত পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আগামীতে আপনারা জানেন যে আরেকটা আজকে যেটা টক অফ দ্য অনেক নিউজে এসেছে, ফাইন্যান্সিয়াল টাইমসে এসেছে যে এই যে অ্যাস্ট্রাজেনেকা যেটা ডোজ ভ্যাকসিন নিয়ে আসবে, এটা ব্রিটিশরাই সর্বপ্রথম পাবে। একটা খবর এসেছিল ফাইন্যান্সিয়াল টাইমসে যে ডোনাল্ড ট্রাম্প ওনারা চেষ্টা করছেন যে এই অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, এটাকে যাতে তারা তড়িৎ গতিতে এটা যে আগামী ওনারা নির্বাচনের আগে যাতে আমেরিকান জনগণের মধ্যে দেওয়া যায়, এ নিয়ে কোনো একটা কথাবার্তা চলছে। এটা কিন্তু অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে ওনারা ডিনাই করেছে, ওনারা নিষেধ করেছে যে না, এটা কোনো আলোচনা হয় নাই। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যখনই অ্যাস্ট্রাজেনেকার এই যে অক্সফোর্ডের ভ্যাকসিন আবিষ্কার হবে, মানে যখনই কার্যকারিতা প্রমাণ হবে, তখনই কিন্তু যখন উৎপাদন শুরু হবে, তখনই কিন্তু ব্রিটিশ জনগণ যারা আছে তাদের কাছেই সবচেয়ে প্রথমে 100 মিলিয়ন ডোজের উপরে অলরেডি ওরা দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু ব্রিটিশ জনগণই পাবে বলে তারা জানিয়েছে। সাদেক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য করোনা আপডেটে। কোভিড-19-এ আক্রান্ত ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো, চিকিৎসকদের দাবি তার অবস্থা বেশ সংকটাপন্ন। রোববার সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান ইউলিয়ার স্বামী আর মেয়েও করোনা পজিটিভ। ইউরোপীয় দেশটির প্রথম নারী সরকার প্রধান ইউলিয়া 2005 থেকে 2010 সাল পর্যন্ত 2 মেয়াদে ক্ষমতায় ছিলেন। অংশ নেন প্রেসিডেন্ট নির্বাচনেও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, 24 ঘন্টায় ইউক্রেনে প্রায় 2000 নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্ত 1,05,000-এর বেশি মানুষ, মৃতের সংখ্যা প্রায় 2300। করোনা ভাইরাস নিয়ন্ত্রণের সরকারি নীতিমালা লঙ্ঘন করায় পেরুর একটি নাইট ক্লাবে অভিযান চালায় পুলিশ। সে সময় পদপিষ্ট হয়ে 13 জন মারা যান। পুলিশ জানায় রোববারের এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। রাজধানীর থমাস ফেস্টোভার নামের নাইট ক্লাবে চলছিল পার্টি, যাতে 120 জনেরও বেশি মানুষ ছিলেন। করোনা শিষ্টাচার ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সেখানে ঝটিকা অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কিন্তু আতঙ্কিত মানুষ ছোটাছুটি শুরু করলে হয় দুর্ঘটনা। অথচ পুলিশ কোনো অস্ত্র বা কাঁদানে গ্যাস ব্যবহার করেনি। পুলিশ জানিয়েছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গ্রেফতার হয়েছে 23 জন।
দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনায় আক্রান্ত রাজশাহী 5 আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমানকে ঢাকায় আনা হয়েছে। সকালে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে মনসুর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। 22 আগস্ট তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরদিন দুপুর থেকে মনসুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন আইসোলেশনে ছিলেন। স্বজনরা জানান, ডাক্তার মনসুর রহমান করোনা আক্রান্ত হলেও জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার মতো কোনো উপসর্গ নেই। এদিকে করোনা আক্রান্ত ঠাকুরগাঁও 2 আসনের এমপি আলহাজ দবিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে। স্বজনেরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ ব্যবস্থায় দবিরুল ইসলামকে ঢাকায় আনা হয়েছে। 23 আগস্ট করোনা আক্রান্ত হন তিনি। এবার একটু অন্য প্রসঙ্গ। আবারও রিমান্ডে গেলেন বরখাস্তকৃত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলাল। সিনহা রাশেদ হত্যা মামলায় প্রধান 3 আসামি সহ 7 পুলিশ সদস্যকে আজ দ্বিতীয় দফায় 4 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানির সময় রিমান্ডে নির্যাতনের অভিযোগ করেন ওসি প্রদীপ, তবে এসব অভিযোগ অস্বীকার করেছে র্যাবের তদন্তকারী দল। কক্সবাজার থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বায়েজিদ ইসলাম পলিন। আদালতে নেওয়ার সময় সিনহা রাশেদ হত্যা মামলার প্রত্যেক আসামির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাই সোমবার দুপুরেও কক্সবাজার সদর হাসপাতালে আনা হয় মামলার প্রধান 3 আসামি বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলালকে। দুপুর 3টার পর তাদের নেওয়া হয় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহার এজলাসে। একই সাথে হাজির করা হয় আগেই রিমান্ড শেষ হওয়া এসআই লিটন মিয়া, পুলিশ সদস্য সাফানুল করিম, আব্দুল্লাহ মামুন ও কামাল হোসেনকে। 7 দিন করে তাদের রিমান্ড আবেদন জানানো হয়, তবে দ্বিতীয় দফায় 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যই দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে আসামিদের। আসলে আমরা চাচ্ছি যে একটা নিরপেক্ষ সুষ্ঠু হোক, তদন্ত হোক। সিভিল আসামি আছে, আমাদের পুলিশের আসামি আছে, বিভিন্ন ধরনের তথ্যপত্র আমাদেরকে দিয়েছে, এটা যাচাই বাছাই করা দরকার এবং অনেক ক্ষেত্রে আসামিদের উপস্থিতিতে যাচাই বাছাই করা দরকার। রিমান্ড শুনানিতে মামলার প্রধান 3 আসামির কথা শোনেন আদালত। তারা আদালতের কাছে নির্যাতনের অভিযোগ করেন। উভয় পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত আসামিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বলছে যে আমি অসুস্থ, আমার এখানে ব্যথা হয়ে গেছে সব। তবে আদালতে আসামিদের করা এসব অভিযোগ মিথ্যা বলে জানায় র্যাবের তদন্ত দল। আসামিরা বলবে এটা স্বাভাবিক, এখানে ডাক্তারি পরীক্ষা আছে, বিজ্ঞ ডাক্তার তো দেখছে তাদের শারীরিক কন্ডিশন কেমন, এটা ডাক্তার দেখে তারাই করছে। ডাক্তার ফিজিক্যাল টেস্ট করে এখানে তাদেরকে প্রডিউস করছে। সিনহা হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার 13 জনের মধ্যে 3 এপিবিএন সদস্য র্যাবের রিমান্ডে রয়েছেন। 7 জন দ্বিতীয় দফায় আজ রিমান্ডে গেলেন। আবার র্যাবের তদন্ত সূত্র বলছে যে এই 3 প্রধান আসামিকে রিমান্ডে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এমনকি তারা যখন কারাগারে ছিল তখনও আলাদা আলাদা ছিলেন। আজকে আমরা এজলাসে দেখলাম এই 3 প্রধান আসামি মুখোমুখি হলেন, কিছুক্ষণ গল্প বা সলা পরামর্শ করলেন নিজেরা। আজকের আদালতের এই আদেশের মাধ্যমে এখন পর্যন্ত মোট 10 পুলিশ সদস্য রয়েছেন র্যাবের রিমান্ডে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। শরীরে অস্ত্র ঠেকিয়ে 3টি গুলি করা হয় সিনহা রাশেদকে। সুরতহালের সময় ও পরে ময়নাতদন্তের রিপোর্ট দেখে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। প্রথম গুলি হাতে করার পর পরের দুটি একসাথে বুকের নিচে ঠেকিয়ে করা হয়। এরপরের গুলিটিও বাম কাঁধের নিচে থেকে করা হয়। এখন প্রশ্ন হলো, একজন সন্দেহভাজনকে আটকাতে শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি করতে হবে কেন? তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম আরেকটি রিপোর্টে। 31 জুলাই রাতের সেই 2 মিনিটে ঠিক কি ঘটেছিল? ঘটনাস্থলে দাঁড়িয়ে সিনহা হত্যা মামলার 3 নম্বর আসামি বরখাস্ত হওয়া এসআই নন্দ দুলাল তা জানাচ্ছিলেন তদন্তকারীদের। ঠিক রাত 9:30টার দিকে প্রথম গুলির পরপরই অবসরপ্রাপ্ত মেজর সিনহার শরীরে দ্বিতীয় ও তৃতীয় গুলি করেন বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত। আর তার পেছনে দাঁড়িয়েছিলেন নন্দ দুলাল। বলছিলেন, প্রথম 3টি গুলি লাগার পরও কুজো হয়ে দাঁড়িয়েছিলেন মেজর সিনহা। এরপর করা হয় চতুর্থ গুলিটি। মাটিতে লুটিয়ে পড়েন সিনহা। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর একটি ট্রাকে করে তাকে হাসপাতালের জন্য নেওয়া হয়।
এই ছবিটি যখন তাকে ট্রাকে তোলা হয় তখন তুলেছিলেন এক প্রত্যক্ষদর্শী। সেই প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, যখন সিনহাকে ট্রাকে তোলা হয় তখন সে থরথর কাঁপছিল, চোখ ছিল খোলা, অর্থাৎ মুমূর্ষু অবস্থায় থরথর কাঁপছিলেন তিনি। তদন্তকারীদের কাছে এখন পর্যন্ত যে তথ্যগুলো এসেছে তাতে তারা নিশ্চিত যে ঠেকিয়ে গুলি করা হয়েছে সিনহা রাশেদকে। সিনহা রাশেদকে হাসপাতালে আনার পর সুরতহাল যখন পুলিশ করছিল তখন এই ভিডিওটি করা হয়। সেই সময়কার চিত্র এবং ময়নাতদন্ত প্রতিবেদন এবং পরবর্তীতে পাওয়া আরও কিছু তথ্য বিশ্লেষণ করে দেখা যায় খুব কাছ থেকেই প্রথম গুলিটি করেন লিয়াকত আলী। সেটি বাম হাতের বাহু ভেদ করে বেরিয়ে যায়। অবসরপ্রাপ্ত মেজর সিনহার শরীরে দ্বিতীয় ও তৃতীয় গুলিটি করা হয় শরীরে ঠেকিয়ে একই জায়গায় বাম পাঁজরের ঠিক নিচে। একই জায়গা দিয়ে ঢুকে একটি গুলি পিঠ বরাবর বেরিয়ে যায়, বুক ও পেট অতিক্রম করে আরেকটি গুলি বের হয় পেছনের কোমরের একটু উপর দিয়ে। একজনকে ধরাশায়ী করতে কি তাহলে এতগুলো গুলির প্রয়োজন ছিল? সেই প্রশ্নও এখন ঘুরছে, কারণ চতুর্থ গুলিটিও করা হয় শরীরে ঠেকিয়ে। বাম কাঁধের ঠিক নিচে পিস্তল উঁচিয়ে গুলি করেছিলেন লিয়াকত। মৃত্যু নিশ্চিত করাই ছিল যার উদ্দেশ্য। সুরতহাল এবং ময়নাতদন্তের পর তদন্তকারীদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে গেছে এখন সিনহার শরীরে থাকা সপ্তম ক্ষতটি। সেটি ছিল গলায় গভীর এবং বিস্তৃত। পিচঢালা পথে গুলিতে মারা যাওয়ার পর এখান থেকে একটি কমলা রঙের ট্রিপল বিছানো ট্রাকে করে হাসপাতালে পাঠানো হয় মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদকে। এখান থেকে নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া পর্যন্ত সেখানে তোলা বেশ কিছু ছবি এবং ভিডিও আমাদের কাছে এসেছে এবং যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সিনহার মুখমণ্ডলে কাদায় ভরপুর এবং গলায় রক্তাক্ত একটি ক্ষত। এই সব কিছু দেখে তদন্তকারীদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে বিষয়টি পরিকল্পিত হতে পারে। আর সেই পরিকল্পনার পেছনের কারণ কি, এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, শামলাপুর চেকপোস্ট, টেকনাফ, কক্সবাজার। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের হতাশা থেকে প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পিএসজি সমর্থকরা। এ সময় রাস্তায় তৈরি হয় নৈরাজ্য। নিজেদের ক্লাব পিএসজি ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে, তাই তো ক্লাবটির সমর্থকদের প্রত্যাশা ছিল শিরোপা জিতেই ঘরে ফিরবেন তারা। তবে বায়ার্নের কাছে 1-0 গোলের হারের পর হতাশা জেঁকে ধরে প্যারিসিয়ান সমর্থকদের। এ সময় তারা প্যারিসের রাস্তায় ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়, টিয়ার গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। করোনা সংক্রমণের ঝুঁকির কথা মাথায় রেখে ফাইনালের আগে পুরো প্যারিস শহরে মোতায়েন করা হয় 3000-এর বেশি দাঙ্গা পুলিশ। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।